এই শিশুটিকে তারপর চীন সরকার কিডন্যাপ করে, তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। চীন যাকে মনে করবে তাকেই সেখানে রাখতে হবে। যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তার জন্ম হবে চীনের বাইরে। একেবারে স্বর্গের মতন সুন্দর দেশ তিব্বত। এই দেশটাকেই চক্রান্ত করে আক্রমণ করে গোটা দেশটা দখল করে নিয়েছিল চীন। তারপর থেকেই গোটা দেশের দখল নিয়ে সেখানকার সব কিছু বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বুধবার বলেছেন যে তার মৃত্যুর পরে শতাব্দী প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ প্রতিষ্ঠানটি অব্যাহত থাকবে। অনেকে বলছিল হয়তো এই দালাই লামার মৃত্যুর পরে গোটা প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সেটা আর হবে না, এটা চলবে বহু বছর। সমস্ত রকম জল্পনা কল্পনার অবসান তিনি ঘটিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ভূমিকা পালনকারী তিনি শেষ ব্যক্তি নন, এরপরও দালাই লামার পুনর্জন্ম হবে। রবিবার তার ৯০তম জন্মদিনের আগে প্রার্থনা অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেই সময় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত তিব্বতীয় বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক প্রধান বলেন যে পরবর্তী দালাই লামা অতীত বৌদ্ধ ঐতিহ্য অনুসারে খুঁজে বের করা হবে এবং তাকে স্বীকৃতি দেওয়া হবে। একই সাথে ইঙ্গিত দেন যে চীন যাতে তাদের এই উত্তরসূরি শনাক্তকরণ প্রক্রিয়া থেকে দূরে থাকে। বলার যথেষ্ট কারণ রয়েছে। দালাই লামার উত্তরসূরির পরিকল্পনা বেশিরভাগ তিব্বতীয়দের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করে এবং তাদের জন্মভূমিকে বাঁচাতে এবং তাদের পুনর্বাসনের যে চেষ্টা, এই চেষ্টা যেন অব্যাহত থাকে। এই তিব্বতীয় বৌদ্ধদের জন্য এটি গভীর এবং পুরোপুরি জীবন্ত দেবতার মতন তারা একে পুজো করে। তেনজিন গিয়াতোসো ১৯৪০ সালে দালাই লামার ১৪তম পুনর্জন্ম হয়, মানে বর্তমান যে দালাই লামা আমাদের রয়েছে তাকে বেছে নেওয়া হয় ১৯৪০ সালে। তারপর এতটা বছর তিব্বতীয় বৌদ্ধরা বিশ্বাস করে দালাই লামার পুনর্জন্মের জন্য যে দেহ থাকবে তা বেছে নিতে পারবে, যেমনটি ১৫৮৭ সালে একটা প্রতিষ্ঠান গঠন করে এটা ১৪ বার করা হয়েছে, মানে এবার হবে ১৫তম। তিনি অতীতের বিভিন্ন ঘটনা পুনর্ব্যক্ত করে বলেছেন যে উত্তরসূরি বেছে নেওয়া হবে তার জন্ম হবে চীনের বাইরে। অর্থাৎ তিনি ধর্মশালায় থাকেন। আপনারা সবাই জানেন ভারতের ধর্মশালায় সেখানে বিরাট প্রতিষ্ঠান করে তিনি সেখানে রয়েছেন এবং যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে থাকেন। এটা মেনেই নেওয়া যায় যে পরবর্তী দালাই লামা এবার ভারত থেকেই হতে চলেছে। এই যে দালাই লামা বেছে নেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ভীষণ নিষ্ঠার সঙ্গে হয়। দালাই লামা যদি দেহ রাখেন, কারণ আমরা প্রত্যেকে চান তিনি আরও বাঁচুক, বহু বছর যেন তাকে আমরা দেখতে পাই। এই দালাই লামা যদি মারা যান সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই সংস্থা, সেখানে এক্সপার্ট কিছু সন্ন্যাসী রয়েছেন, তারা সেই সময় জন্ম নেওয়া শিশুদের খোঁজ নেবেন। তারপর সেই খুঁজে নেওয়া শিশুদেরকে নিয়ে যাওয়া হবে বর্তমান দালাই লামার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্রের কাছে এবং দেখা হবে ঠিক কোন শিশু কীরকম রিয়্যাক্ট করছেন। সেই রিয়্যাক্টের ভিত্তিতেই বেছে নেওয়া হবে পরবর্তী দালাই লামা। এই পুরো প্রক্রিয়াটি করবে গাদেন ফ্লোডাং ট্রাস্ট। আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না, গাদেন ফ্লোডাং ট্রাস্ট, যদি ভুল হয় অবশ্যই জানাবেন। এবং এটি একদম অলাভজনক সংস্থা, এ নিয়ে কোনো রকম সন্দেহ রাখাই উচিত না। তো যাই হোক, এই প্রক্রিয়াটা তো এখন শুরু হচ্ছে না, যদি তিনি দেহ রাখেন সেই ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হবে। কিন্তু চীনের নোংরামি এখন থেকে শুরু হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে দালাই লামার বিষয়টি এগুলোকে তারা রাখবেই না, পুনর্জন্মের বিষয়টি তারা রাখবে না, কারণ এগুলো রাখলেই, কারণ এগুলো যদি রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে যে তিব্বতে স্বাধীনতা সংগ্রাম আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। তাই দালাই লামা যদি তাদের নিজস্ব চিহ্নিতকরণ করা হয় কিংবা এই পোস্ট উঠিয়ে দেওয়া হয়,
সেই ক্ষেত্রে তিব্বত আর কোনোদিন স্বাধীনতার স্বপ্ন দেখতেই পারবে না, এটাই তারা ভেবেছিল। কিন্তু এই যে ঘোষণা হয়ে গেল, এই ঘোষণার পর তারা কিন্তু বিচলিত হয়ে গিয়েছে, এবং বিচলিত হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য এই প্রক্রিয়াটা একেবারে ধর্মীয় আচার অনুষ্ঠান ও ট্র্যাডিশনের প্রেক্ষাপট অনুসারে করতে হবে। তাদের বক্তব্য জাতীয় আইন ও বিধি অনুসারে পরিচালনা করতে হবে, অর্থাৎ চীন যাকে মনে করবে তাকেই সেখানে রাখতে হবে। এবং চীন আরো বক্তব্য দেয় যে তার জন্ম চীনেই হবে। বুঝে নিন, সে বুঝে গেল তার জন্ম চীনে হবে। আপনারা প্রত্যেকে জানেন, যখন চীন এই তিব্বতকে দখল করে নেয় 1959, তখন তিব্বতের রাজধানী লাসায় চীনা সৈন্যরা রীতিমতো আক্রমণ করে বসে। তিব্বত ছেড়ে চলে আসতে বাধ্য হয় দালাই লামা। তারপর ভারতের ধর্মশালায় এসে তিনি বসবাস করেন এবং পাশাপাশি গোটা বিশ্ব ভ্রমণ করেন। গোটা বিশ্বকে চীনের নোংরামির কথা, তাদের স্বাধীনতা কিভাবে চীন ছিনিয়ে নিয়েছে সেই বিষয়টি দেখায়। এবং এত বয়স হয়ে যাবার পর আবারও পুনরায় তার পুনর্জন্ম কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর বিশ্ব। চীন বেসিক্যালি এটাকে সরাতে চাইছে, এটা তো একটা ব্যাপার রয়েছে। তারই সঙ্গে এর আগে আপনারা দেখেছেন যে লামা যখন নির্ণয় করা হয় যে কে লামা হবে, সেই সময় একটা 6 বছরের শিশুকে লামা হিসেবে বেছে নিয়েছিল দালাই লামা। সময়টা 1995 সাল। এই শিশুটিকে তারপর চীন সরকার কিডন্যাপ করে, তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি, কোনো না। পরবর্তীতে তারা নিজেরাই ঠিক করে দেয়া হয় যে ইনি হচ্ছে তিব্বতের লামা। এই লামা চীনের কথা বলে, মানে তাদের চিহ্নিত করে দেওয়া লামা যেহেতু, এই লামা চীনের কথায় হাততালি দেয়। সুতরাং বুঝেই নিন, দালাই লামার ক্ষেত্রেও এটা করতে চেয়েছিল চীন, কিন্তু যেভাবে বর্তমান দালাই লামা ঘোষণা করে দিল তাতে চীনের মুখে রীতিমতো ছাই পড়ে গিয়েছে। আর এটা ভীষণভাবে প্রয়োজন ছিল, কারণ যদি পরবর্তী প্রজন্ম না আসে সেই ক্ষেত্রে তিব্বত আর কোনোদিন স্বাধীনতার মুখ দেখতে পারবে না, স্বাধীনতা কোনো আন্দোলন হবে না। ধীরে ধীরে গোটা দেশটাকেই কিন্তু মানসিকতা মেটানোর কাজ তারা শুরু করে দেবে। তবে 90তম জন্মদিনের আগে দালাই লামার এই ঘোষণা রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে চীন। আজকে ছোট্ট প্রতিবেদন আপনারা দেখলেন, অনেক ধন্যবাদ। আর কি বলবেন চীনের এই আগ্রাসন নিয়ে? ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রেও চীন মারাত্মকভাবে আগ্রাসন দেখাচ্ছে। আর একই সঙ্গে পরবর্তী দালাই লামা কোথায় জন্ম নেবে, ভারতবর্ষ নাকি চীন? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।